দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। খাগড়াছড়িতে হত্যায় জড়িতদের বিচার দাবি যুগ্ম ছাত্র জনতার। প্রতিবেশীদের ইন্ধন দেখছে সরকার। আগামী সংসদ নির্বাচনে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। দুর্গাপূজায় নির্বাচনী প্রচারণা রাজনীতিবিদদের ধর্মীয় বিভাজন না করে সম্প্রীতি বজায় রাখার তাগিদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে দুর্গতি নাশিনীর চক্ষুদান, দেবীর কৃপা লাভের আশায় মণ্ডপে প্রার্থনা। খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের জেরে আজ সোমবারও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি ঢাকা ও খাগড়াছড়ি চট্টগ্রাম সড়কে জুম্মু ছাত্র জনতা অবরোধ শিথিল করলেও ১৪৪ ধারা বলবৎ রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানিয়েছেন, প্রতিবেশী দেশ এবং ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতার সৃষ্টি হয়েছে। মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনার জেরে সোমবারও থমথমে পরিস্থিতি বিরাজ করেছে খাগড়াছড়ি জেলা সদরে। টানা তৃতীয় দিনের মতো ১৪৪ ধারা বলবৎ রয়েছে সদর উপজেলা, পৌর এলাকা এবং গুইমারা উপজেলায়। অবরোধের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। এছাড়া সাজেকে আটকে পড়া ৫১৮ জন পর্যটককে সেনা নিরাপত্তায় দুপুরে খাগড়াছড়িতে আনা হয়। ৩ দিন ধরে রাস্তাতে আছে গাড়ি, তেরপল বান্ধা ছিল, ঘুম নাই, রাস্তায় পড়ে আছে, গাড়িগুলো চলতেছে না, আমরা বাসা থেকে বাড়িতে পারতেছি। বেলা ১২টার পর অবরোধ শিথিল হওয়ায় খাগড়াছড়ি জেলার সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম রুটে যান চলাচল শুরু হয়। ঘুম থেকে বেরিয়ে হইতে পারিনি, এতটা খারাপ অবস্থা। এমন দিনে যে এসে আমরা সবাই আটকা পড়বো সেটা আসলে আমাদের কারোরই ধারণা ছিল না। সোমবার বিকেলে জেলা সদরের স্বনির্ভর এলাকায় প্রেস ব্রিফিংয়ে ৩২ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, পাহাড়ে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তাদের ছাড় দেওয়া হবে না। তিনি জানান, ১০ প্লাটুন বিজিবি জেলা শহরের বিভিন্ন জায়গায় সার্বক্ষণিক টহল দিচ্ছে এবং আমাদের যারা অস্ত্রধারী সন্ত্রাসী আছে পাহাড়ে, তাদের দিকেও আমরা গোয়েন্দা নজরদারি রাখছি এবং তাদের বিরুদ্ধেও আমাদের ব্যাপক অভিযান পরিচালিত হবে। এটাই আমাদের বর্তমান পরিকল্পনা। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, ইউপিডিএফ এবং তার অঙ্গ সংগঠনগুলো সুপরিকল্পিতভাবে পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বিবৃতিতে পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর রাজনৈতিক দলের নেতা ও জনসাধারণকে সংযত আচরণ করার জন্য আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। এদিকে ঢাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, প্রতিবেশী দেশ ও ফ্যাসিবাদের দোসরদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতার সৃষ্টি হয়েছে। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। এদিকে জুম্মু ছাত্র জনতার পক্ষ থেকে ৬ সদস্যের প্রতিনিধি দল ৮ দফা দাবি নিয়ে সোমবার খাগড়াছড়ি সিভিল প্রশাসনের সাথে আলোচনা করেছে। পরে এক বিবৃতিতে তারা ৩ জন নিহতের ঘটনাকে গুইমারা গণহত্যা ঘোষণা করে এর সাথে জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ১৫০ সদস্যের পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন। এই জন্য তাদের সাথে হতে যাওয়া সমঝোতা স্মারক সম্পর্কে জানাতে পারেননি ইসি সচিব। এদিকে সিইসির সঙ্গে বৈঠকের পর ব্রিটিশ হাইকমিশনার জানিয়েছেন, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রাক নির্বাচনী বিশেষজ্ঞ দলের ৫ সদস্যের প্রতিনিধি বৈঠক করেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদের সঙ্গে। বৈঠক শেষে ইসি সচিব জানান, তফসিল ঘোষণার পর কয়েক ধাপে ১৫০ জন পর্যবেক্ষক পাঠাতে চায় ইইউ। পর্যবেক্ষকদের ভোট কেন্দ্রে ও ভোট গণনার সময় প্রবেশাধিকার থাকবে কিনা এসব বিষয় জানতে চায় প্রতিনিধি দলটি। ফরেন মিনিস্ট্রি আমাদের সাথে এবং ইইউ একটা ত্রিপাক্ষিক এমইউ হবে, যে এমইউর ধারাবাহিকতায় ওনাদের প্রতিনিধি দলরা আসবেন। আমরা জানতে চেয়েছিলাম যে মোটামুটিভাবে আপনাদের প্রতিনিধি দলের সদস্য সংখ্যা কত হবে। তো আমাদেরকে যে ধারণা দিয়েছেন সেটা হচ্ছে 150, 150 মতন আসবেন। তবে ইইউর সাথে সমঝোতা স্মারকে কি আছে সে বিষয়ে উত্তর দিতে অপারগতা প্রকাশ করেন সচিব। 3 মিনিট আগে এমওএর খসড়াটা পেয়েছি। আমার স্মৃতিশক্তি এত ভালো না যে আমি এই জিনিসটাকে ফটোগ্রাফিক মেমোরি থেকে আপনাকে বলতে পারবো। আমাকে একটু
শ্বাস নেওয়ার জন্য একটু সময় দেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে গণমাধ্যমকে তিনি জানান, অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে যুক্তরাজ্য। আমাদের এজেন্ডা ছিল নির্বাচন কমিশনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন নিয়ে আলোচনা করা। নির্বাচনের দায়িত্বে থাকা পোলিং এজেন্টদের প্রশিক্ষণ ও ভোটার সচেতনতা সহ বিভিন্ন বিষয়ে নির্বাচন কমিশনকে সহায়তা করছে যুক্তরাজ্য। তবে ইউকে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় কিনা এই প্রশ্নের উত্তর দিতে অস্বীকৃতি জানান সারা কুক। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। দুর্গাপূজাকে নির্বাচনী প্রচারণার সুযোগ হিসেবে নিয়েছেন রাজনীতিবিদরা। সোমবার ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনকালে বিএনপি নেতারা অভিযোগ করেছেন, একটি দল ধর্মের ভিত্তিতেই রাষ্ট্রকে বিভাজন করতে চাইছে। অন্যরা বলেন, যারা নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। কেউ কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মহাসপ্তমীর সন্ধ্যা আরতি, সুখ সমৃদ্ধির কামনায় দেবী দুর্গার কাছে নতজানু ভক্তকুল। সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। এ সময় বিএনপি নেতারা অভিযোগ করেন, একটি গোষ্ঠী ধর্মের ভিত্তিতে জাতির মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায়। এই বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। একটি গোষ্ঠী, একটি রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে জাতিতে বিভাজন সৃষ্টি করতে চায়, অনৈক্য সৃষ্টি করতে চায়। আমরা সবাই যেন সে ব্যাপারে সজাগ থাকি। এখন যারাই নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবে, যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করার মধ্য দিয়ে নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করবে, তাদেরকে দেশের জনগণ চিহ্নিত করবে। এর আগে মণ্ডপ পরিদর্শন শেষে অন্য রাজনৈতিক দলের নেতারা নতুন রিপাবলিক ও সুষ্ঠু নির্বাচন বাস্তবায়নে যে কোনো ষড়যন্ত্রকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশকে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের, নতুন 2.0, নতুন রিপাবলিকের যে স্বপ্ন আমরা দেখছি, আমরা সবাই মিলে যাতে সেটার জন্য কাজ করতে পারি। সামনে একটা নির্বাচন আছে, আমরা যাতে অবাধ নিরপেক্ষভাবে সবার অংশগ্রহণে সেই সুন্দর নির্বাচনটা আমরা করতে পারি। বাংলাদেশের মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্ম বর্ণের মানুষের যে সম্প্রীতি, এটি আমাদের শক্তি এবং সেই শক্তি নিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ। 24-এর চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে নেতারা বলেন, দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আপোষহীনভাবে লড়াই করতে হবে। আমাদের অভ্যুত্থানের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, মানুষের যে ঐক্য, সেই ঐক্যকে এই যে নানান তৎপরতা, যেটার মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতিকে ভেঙে দিতে চায়, যেখানে সংঘাত, নানা ধরনের ফাটল তৈরি করতে চায়, সেইটাকে আসলে প্রতিরোধ করতে হবে। আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সকল অন্যায় অপরাধের বিরুদ্ধে আমরা সবসময় আপোষহীনভাবে লড়াই করব। আমরা অসাম্প্রদায়িক একটা গণতান্ত্রিক রাষ্ট্র সমাজ সংবিধানের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা বলেন, গত এক বছরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে সরকার ব্যর্থ হয়েছে। নির্বাচনের আগেই পরিস্থিতি স্বাভাবিক করার দাবি তাদের। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে প্রতিমার চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে প্রতিষ্ঠিত হন দুর্গতি নাশিনী। দেবীর কৃপা লাভের প্রত্যাশায় প্রার্থনা করেন সনাতন ধর্মমতের অনুসারীরা। সেই সঙ্গে দল বেঁধে চলে মণ্ডপে মণ্ডপে দেবী দর্শন। মণ্ডপে মণ্ডপে বর্ণিল আয়োজন, ঢাকের বাদ্যে ভক্তের হৃদয়ে আনন্দের দোলা, ফুল, চন্দন, ধূপ আর দীপে সাজানো দেবীর নৈবেদ্য। রাজধানী ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ দেশের সব মন্দিরেই সকাল থেকে সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। শাস্ত্র অনুযায়ী সকালে নবপত্রিকা স্থাপন করা হয়। নবপত্রিকা শব্দটির আক্ষরিক অর্থ 9টি গাছের পাতা, কলা, হলুদ, জয়ন্তী, বেল, দারিম্ব, অশোক, মান ও ধান। এই 9টি উদ্ভিদকে পাতা সহ একটি কলা গাছের সঙ্গে একত্র করা হয়।
পরে একজোড়া বেল সহ শ্বেত অপরাজিতা লতা দিয়ে বেঁধে লাল পাড় সাদা শাড়ি জড়িয়ে ঘোমটা পরা বধূর আকার দেওয়া হয়। তারপর তাতে সিঁদুর দিয়ে সপরিবার দেবীর ডান দিকে দাঁড় করিয়ে চলে পূজা অর্চনা। 9 ধরনের ঔষধি উদ্ভিদের সমাহার, যেটি মানুষের কল্যাণে, অসুবিধায় এবং মানুষের উন্নয়নে আমরা সবসময় ব্যবহার করে থাকি। আজকের এই যে আরাধনা, এটি শুরু হলো, এটি পর্যায়ক্রমিকভাবেই চলবে। পাপ মোচন আর শান্তির বারতা নিয়ে এসেছে মা উমা, তাই তো দল বেঁধে চলে দেবীর দর্শন। আনন্দময়ীর কাছে নত জানো ভক্তের মন। তো মা অবশ্যই আমাদের সবার মাঝেই আছেন এবং সব সময় সারা বছর জুড়ে আমাদেরকে আগলে রাখছেন। সবাইকে নিয়ে একটা নিরাপদ দেশ চাই, আমরা একটা দেশ এবং জাতি হিসেবে যাতে একসাথে থাকতে পারি। মার কাছে এটাই প্রার্থনা থাকবে যাতে দেশের প্রত্যেকটি মানুষ ভালো থাকে। বর্তমানে যে টালমাটাল অবস্থা চলছে সব কিছু মিটে যাক, জগতে সবার মাঝে শান্তি বর্ষিত হোক, সব ধর্ম নির্বিশেষে আমরা সবাই যেন একসাথে ভালো থাকি। মঙ্গলবার মহা অষ্টমী, রাজধানীর রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা। সপ্তমী বিহিত পূজার মধ্য দিয়ে দেবীর প্রাণ প্রতিষ্ঠা, ভক্তদের চাওয়া অঞ্জলির মধ্য দিয়ে দেশ ও দশের শান্তি কামনা। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকাশরী জাতীয় মন্দির, ঢাকা। শারদীয় দুর্গাপূজা ঘিরে কেউ গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক AK শহীদুর রহমান। সোমবার রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে তিনি এমন মন্তব্য করেছেন। র্যাবের মহাপরিচালক বলেন, দুর্গাপূজা নিয়ে কোনো দুষ্কৃতিকারী যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য সাইবার টিম কাজ করছে। সারা দেশেই বিচ্ছিন্ন যেসব ঘটনা ঘটেছে সেগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে পূজায় যাতে কোনো ধরনের ইভটিজিংয়ের মতো ঘটনা না ঘটে সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সচেষ্ট রয়েছে বলেও জানিয়েছেন র্যাবের মহাপরিচালক। আমাদের সাইবার টিম তারাও সার্বক্ষণিকভাবে সাইবার ওয়ার্ল্ড মনিটরিং করতেছে, যাতে কোনোভাবে কোনো দুষ্কৃতিকারীরা কোনো রকম গুজব ছড়িয়ে যাতে এই উৎসবের যে আমেজ সেটা যাতে কোনোভাবে নষ্ট করতে না পারে। শারদীয় দুর্গাপূজায় উপকূল এবং নদী তীরবর্তী এলাকায় টহল বৃদ্ধি করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার সকালে বুড়িগঙ্গা নদীতে মহড়া দেয় কোস্টগার্ড স্টেশন পাগলা। এ সময় জানানো হয়, দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল এবং উপাসনালয়সমূহ রক্ষা করা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে কোস্টগার্ডের সদস্যরা। কোস্টগার্ড ঢাকা জোন 43টি, পূর্ব জোন চট্টগ্রামে 56টি, পশ্চিম জোন মংলায় 45টি এবং দক্ষিণ জোন ভোলায় 80টি মন্দির এবং পূজা মণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। দুর্গাপূজাকে সামনে রেখে যে কোনো ধরনের নাশকতা থেকে জনগণের জানমাল ও উপাসনালয় সহ যে কোনো বিষয়ে রক্ষা এবং যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবো আমরা সার্বক্ষণিক। পাশাপাশি আমি বলতে চাই, এছাড়া পূজা মণ্ডপের আগত ভক্তদের যে যাতায়াত সহজতর করতে নদী ও তীরবর্তী এলাকায় বিশেষ টহল দল মোতায়েন হয়েছে। দেশের বিভিন্ন কোম্পানি আয় ব্যয়ে নানা ধরনের তেলেস্মাতি করে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানিয়েছেন, যারা দেশ থেকে টাকা পাচার করেছে তারা অনেক দক্ষ। সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইয়ার অফ ইনস্টিটিউট উদ্বোধনকালে অর্থ উপদেষ্টা এসব কথাই বলেছেন। তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সবই যে ভালো তা বলা যাবে না, তবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে এখন উন্নত হয়েছে। অর্থ উপদেষ্টা বলেছেন, সাংবাদিকতার মান উন্নয়নে আরও দক্ষতার প্রয়োজন রয়েছে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে হবে। কোম্পানিতে কত কিছু তেলেস্মাতি হয় আমি তো মাঝে টের পাই কি হচ্ছে না হচ্ছে। সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট, আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে। তারা দে হ্যাভ আউট স্মার্টেড বাংলাদেশ ব্যাংক অফিসিয়াল আর ব্যাংক অফিসিয়াল। টাকা তো এমনি পাঠায় না, লেয়ারিং করে, তাই না? আপনারা জানেন তো, এক জায়গায় আপনি টাকা পাঠাবেন সিলের আগে কেরানীগঞ্জে পাঠাতে হবে, গাজীপুরে পাঠাবেন, তারপর পরে রংপুরে, তারপর হঠাৎ করে আলটিমেটলি যাবে সিলেটের।
ডিম ছাড়া ও প্রজননের জন্য আগামী 4 থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিন ইলিশ ধরা নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। সোমবার সচিবালয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার জানিয়েছেন, এই সময়ে ইলিশ মাছ আনা নেয়া, বাজারজাত ও মজুদ বন্ধ থাকবে। ইলিশ আহরণের অন্যতম আরেকটা প্রধান বাধা, যেটা আপনারাও অনেক সময় দিয়েছেন নিউজে, সেটা হলো অবৈধ জাল ও স্থায়ী ফাঁদ জাল, যেটা ফিক্সড ইঞ্জিন বলে, ওগুলোর ব্যবহার। অবৈধ জালের মধ্যে কারেন্ট জাল, মশারি জাল, ফিক্সড ইঞ্জিন, চায়না দুয়ারি আছে ইত্যাদি ব্যবহার বেড়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের দ্বিতীয় দিনের জবানবন্দি শেষ হয়েছে। দ্বিতীয় দিনের সাক্ষ্যে মামলার অভিযোগের নথি, জব্দ তালিকা এবং দালিলিক প্রমাণাদি সহ পত্রিকার কাটিং, শহীদদের তালিকার বিবরণ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাংগঠনিক অভিযোগ গঠনের উপর শুনানির জন্য আগামী 14 অক্টোবর দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। সাকিব আল হাসানের বিরুদ্ধে অর্থ পাচার সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নতুন কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেনকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। গত জুনে শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করার অভিযোগে সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেখানে শেয়ার বাজার থেকে 256 কোটি টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। এবার সেই মামলার তদন্তের সঙ্গে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ খতিয়ে দেখবেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোরের টানা 4 দিন ধরে চলা দূরপাল্লার বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। তবে তালিকা না টাঙানো পর্যন্ত বাস চলাচল শুরু হবে না বলে জানিয়েছেন শ্রমিকরা। উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম জানিয়েছেন, শ্রমিকদের সঙ্গে মালিকদের বেতন নিয়ে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল তা অনেকটাই কেটে গেছে। ঢাকায় সোমবার বেলা 11টা থেকে 2টা পর্যন্ত পরিবহন মালিক সমিতির সঙ্গে সভা হয়েছে। সেখানে মালিকপক্ষ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। এর আগে গত বৃহস্পতিবার রাত থেকে পূর্ব ঘোষণা ছাড়াই মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ভারতের সরকারি দফতর, বিশ্ববিদ্যালয় ও পুলিশের শত শত ওয়েবসাইট হ্যাক হয়েছে। এসব ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে হ্যাকড বাই শেখ হাসিনা শিরোনামের ব্যানার ঝুলছে। হ্যাকড হওয়া ওয়েবসাইটগুলোর মধ্যে হরিয়ানা বিধানসভার সরকারি সাইটও রয়েছে। এতে প্রদর্শন করা হচ্ছে গত বছরের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি। পাশাপাশি শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে ব্যঙ্গাত্মক স্লোগানও লেখা হয়েছে তাতে। বাংলাদেশের ওয়েবসাইটে সাম্প্রতিক আক্রমণের প্রতিক্রিয়ায় এ হামলার দায় স্বীকার করেছে একদল হ্যাকার। ভিয়েতনামে শক্তিশালী ঘূর্ণিঝড় বুয়ালোয়ের আঘাতে 13 জন নিহত হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। ভিয়েতনামে আঘাত হানার সময় বুয়ালোই এর গতি ছিল ঘন্টায় 130 কিলোমিটার। ঝড়ের প্রভাবে দেশটির উত্তর এবং মধ্যাঞ্চলে কয়েক হাজার ঘরবাড়ি ধ্বংস হয়েছে। এর মধ্যে এই অবস্থায় সোমবার ভিয়েতনামের 4টি অভ্যন্তরীণ বিমানবন্দর সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয় কমপক্ষে 180টি ফ্লাইট। এছাড়া দেশটির কয়েকটি মহাসড়কেও সাময়িকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত সপ্তাহে ফিলিপাইনের কেন্দ্রস্থলে আঘাত হানে টাইফুন বুয়ালোই। এতে অন্তত 27 জনের মৃত্যু হয়। বর্তমানে ঝড়টি দুর্বল হয়ে লাওসে প্রবেশ করেছে। ইসরায়েলের বর্বর আগ্রাসনে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা 66,000 ছাড়িয়েছে। সবশেষ হামলায় রবিবার ভোর পর্যন্ত 40 জন নিহত হয়। গাজা শহরে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান জোরদারের পাশাপাশি সেখানকার সবচেয়ে বড় হাসপাতাল আল শিফাতে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে তারা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হাসপাতালটিতে অভিযানে ফায়ার বেল্ট ব্যবহার করেছে ইসরায়েল, যা মুহূর্তের মধ্যেই বিশাল অংশ জুড়ে আগুনের শিখা ছড়ায়। এছাড়া হাসপাতালের চারপাশে ট্যাঙ্ক এবং সামরিক গাড়ি মোতায়েন করেছে ইসরায়েলি দখলদার বাহিনীর সেনারা।
8 দলের অংশগ্রহণে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে আগামীকাল। রাজনৈতিক টানাপোড়েনের কারণে পাকিস্তানের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কাতে, বাকি সব ম্যাচ হবে ভারতের বিভিন্ন ভেন্যুতে। গুয়াহাটিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ভারত ও শ্রীলঙ্কার নারী দল। খেলা শুরু হবে বিকেল 3:30টায়। বাংলাদেশ দলের প্রথম ম্যাচ 2 অক্টোবর, প্রতিপক্ষ পাকিস্তান। এরপর ইংল্যান্ড, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও ভারতের মুখোমুখি হবে লাল সবুজরা। নিয়ম অনুযায়ী গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বকে সামনে রেখে ক্যাম্প শুরু করেছে জাতীয় ফুটবল দল। সোমবার সন্ধ্যা 7টায় টিম হোটেলে ম্যানেজার আমির খানের কাছে রিপোর্ট করেছেন 21 জন ফুটবলার। তবে প্রিমিয়ার লিগের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের খেলোয়াড়দের ছাড়বে ম্যাচের 72 ঘন্টা আগে। এছাড়া হামজা চৌধুরী 6 অক্টোবর এবং শামিদ সোম 7 অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন। ফিফা আন্তর্জাতিক সূচি অনুযায়ী 9 ও 14 অক্টোবর হংকং চায়নার বিপক্ষে হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় দল। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইংলিশ পেসার ক্রিস ওকস। গত জুলাইয়ে ভারতের বিপক্ষে চোট পান 36 বছর বয়সী এই ইংলিশ তারকা। এরপর থেকেই ফিটনেস ফিরে পাওয়ার লড়াই করছিলেন ওকস। সবশেষ 23 সেপ্টেম্বর ঘোষণা করা হয় ইংল্যান্ডের অ্যাশেজ দলে তার জায়গা হয়নি। এরপর নিজের ইনস্টাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ওকস। ইংল্যান্ডের হয়ে 62 টেস্ট খেলে নিয়েছেন, 192টি উইকেট, ওয়ানডেতে 122 ম্যাচে 173টি এবং 33টি টি20 ম্যাচে 31 উইকেট নিয়েছেন ক্রিস ওকস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। খাগড়াছড়িতে হত্যায় জড়িতদের বিচার দাবি যুগ্ম ছাত্র জনতার। প্রতিবেশীদের ইন্ধন দেখছে সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 150 জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। সব ধরনের সহযোগিতা করবে যুক্তরাজ্য। দুর্গাপূজায় নির্বাচনী প্রচারণায় রাজনীতিবিদরা ব্যস্ত। ধর্মীয় বিভাজন না করে সম্প্রীতি বজায় রাখার তাগিদ। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে দুর্গতি নাশিনীর চক্ষুদান, দেবীর কৃপা লাভের প্রত্যাশায় মণ্ডপে প্রার্থনা। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।